Rolling. And action. Sequence 1, shot 1, take 1. তুমি কেন আমার সাথে এরকম করলে? এত বড় প্রতারণা করার আগে তোমার বুকটা কি একবারও কাঁপলো না? তুমি কি মানুষ নাকি মানুষরূপী পাষণ্ড? কি ছিল না আমার ভেতর? আরে আমি কি মন প্রাণ উজাড় করে তোমাকে একটিবারও ভালোবাসিনি? জবাব দাও, আমি জবাব চাই, জবাব চাই, জবাব চাই। Super, super, super. Direction ready. এই মেকআপ, এই এদিকে এসো। আপা আসসালামু আলাইকুম, আমাকে রেদন ভাই পাঠিয়েছে। ও আচ্ছা, আপনারা বোধহয় আমাকে নিয়ে কভার হিস্ট্রি করছেন, তাই না? কভার হিস্ট্রিতে যে ছবিটা যাবে কাইন্ডলি আমাকে একটু দেখে নেবেন। সরি, এবার আপনাকে আমরা কভার স্টোরিতে আনতে পারছি না আসলে, কিন্তু আপনার ফোল্ডার পেজে লিড ইন্টারভিউ যাবে, ওখানে ওই আপনার স্ক্যান করা একদম কি বলবো, ইনবক্সে স্ক্যান করা আপনার অটোগ্রাফ সহকারে আপনার একদম প্রোফাইল যাবে। তাহলে কাকে নিয়ে কভার হিস্ট্রি করছেন? না মানে কোনো একক সেলিব্রিটিকে নিয়ে না, কিন্তু আসলে যেটা হচ্ছে কি, এবার আমরা চাচ্ছি যে কন্টেম্পোরারি যারা পারফর্মার আছে তাদের ফ্যাশন সচেতনতামূলক একটা প্রোফাইল তৈরি করতে। আই মিন আপনি বলতে পারেন এটা একটা অবজারভেটিভ রিপোর্টও বলতে পারেন। কিন্তু রেদন ভাই তো বলেছিল অন্য কথা। সেই দিন আমাকে বেশ জড়িয়ে টড়িয়ে ধরে বললেন আমাকে নিয়ে কভার হিস্ট্রি করবেন, সেই জন্যই তো আমি রাজি হয়েছিলাম। সরি, আমি আসলে ইনফর্ম না। আচ্ছা ঠিক আছে, এই ফোনটা দাও তো, আমি রেদন ভাইয়ের সাথে কথা বলছি। You're my pumpkin, pumpkin. Hello, honey bunny. I'm your dumpling, dumpling. Hello, honey bunny. হ্যালো, হ্যাঁ রেদন ভাই, আমি চন্দনা। কি অবস্থা চন্দনা? আপনার সাথে কি কথা ছিল বলুন তো? এবার কভার হিস্ট্রি আমাকে নিয়ে করার কথা ছিল না? কি রিপোর্টার পাঠিয়েছেন বলুন তো? কিচ্ছু বোঝে না, কি সব বলছে ফোল্ডার পেজে আমার কি অটোগ্রাফ যাবে। ঠিক আছে, আমি ঠিক বুঝতে পারছি না, আপনি ওনার সাথে কথা বলুন তো। আচ্ছা, ওকে ফোনটা দাও। জি জি বস। রাশেদ, জি শোনো, তোমার কোনো কিছু জানার দরকার নেই, তুমি ওর একটা সুন্দর ইন্টারভিউ করে চলে আসো। ওকে বস। রেদন ভাইয়ের কথা স্পষ্ট বুঝতে পেরেছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমার কান খুব পরিষ্কার। তো এই পরিষ্কার কানে কি শুনেছেন একটু বলুন তো। শুনেছি যে আপনার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ করে নিয়ে যেতে বলেছেন, এবং যদি সম্ভব হয় তাহলে যেন সুপার এক্সক্লুসিভ হয় ইন্টারভিউটা। গুড, ভেরি গুড। তো চলুন কোথাও বসে কথা বলি। হ্যাঁ চলুন। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ হ্যাঁ শিওর। তাহলে বলুন, আপনার এই চলচ্চিত্র মিডিয়ার সাথে সংশ্লিষ্টতা কিভাবে হলো? জি না মানে মানে হচ্ছে যে এই মিডিয়াতে আপনি কিভাবে আসলেন? আসলে মিডিয়াতে আমার আশাটা হচ্ছে, আমার বাবার দুঃসম্পর্কে এক চাচা ছিলেন, তার এক বন্ধু ছিলেন প্রযোজক। তিনি আমাদের মদনগঞ্জের বাসায় প্রায় আসতেন, আর যখন আসতেন ব্যাগ ভর্তি চকলেট নিয়ে আসতেন, আমাকে আদর করে কোলে বসিয়ে খাইয়েতেন, আর বাবাকে বলতেন মাশাআল্লাহ তোর মেয়ে অনেক সুন্দর, ওকে সিনেমায় নামিয়ে দিতে পারিস, ভালো করবে, ওর প্রথম ছবি সুপার হিট হবে। ওকে, তার মানে হচ্ছে যে আপনার এই মিডিয়াতে কাজ করার পূর্ব কোনো পরিকল্পনা ছিল না? জি না, ওইভাবে ছিল না, তবে ছোটোবেলা থেকে আমার একটা কনফিডেন্স কাজ করতো যে আমি একসময় খুব জনপ্রিয় নায়িকা হব। তাই তো সেই সময় কাজল, ঐশ্বরিয়া রায়, ববিতা, মৌসুমী এদেরকে নকল করতাম আমি, যেমন এরা কিভাবে কথা বলে, কী ধরনের পোশাক পরে, কিভাবে হাঁটাফেরা করে, এগুলো দেখতাম। আচ্ছা, আপনার একটা কথা বলুন তো, যে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি? জি মানে হচ্ছে যে আপনার আপনার পড়ালেখা কতদূর? ও আচ্ছা, বুঝতেই তো পারছেন,
হাই স্কুল না পেরোনোর আগে নায়িকা হওয়ার অফার, তারপর নায়িকা সিনেমার, যার পরে আর পড়ালেখা খুব একটা এগোয়নি। যে জীবন আপনি এখন যাপন করছেন, আই মিন ফ্ল্যাশেস, ক্যামেরা, প্রিভিলেজ, স্টারিজম, মানি, এই জীবন সম্পর্কে আপনার ধারণা কি? আর যেই জীবন আপনি দর্শকের সামনে উপস্থাপন করছেন অন স্ক্রিন, সেই জীবন সম্পর্কে আপনার ধারণা কি? ইয়ে মানে বিস্কিটটা আমরা শুরু করি প্লিজ, চাটাও ঠান্ডা হয়ে যাচ্ছে প্লিজ। চা ঠান্ডা যাচ্ছে না? আচ্ছা। আমি আসি। ইন্টারভিউ শেষ? আসি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আপনি তো কিছুই খেলেন না। না, থ্যাংক ইউ। ছাত্ররে এখানে ডাকো। ছাত্ররে ছাত্র। এই, কোথায় আপনি ঘুরি করতেছি কেন? কিভাবে সম্ভব? কি অবস্থা রাশিদ ভাই? কোনো সমস্যা হয়েছে নাকি? আরে সমস্যা মানে ভাই, আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন তো, যে একটা আর্টিস্ট সে তার মিডিয়া ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছু জানবে না? সে কেন ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসছে, তার পার্টিসিপেশনের ভূমিকাটা কতটুকু হবে, মানে তার একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকবে না? এটা কী ধরনের কথাবার্তা? সে জানে না কীভাবে কথা বলতে হয়? আমি জিজ্ঞেস করছি যে আপনার জীবনের মূল্য কী, সে বলে আপনার চা ঠান্ডা হচ্ছে। কেন, কি হলো আবার? কিছু হয়েছে নাকি? না রে ভাই, জীবনের মূল্যর অর্থ হচ্ছে কি জানেন? চা ঠান্ডা হচ্ছে। চা, হ্যাঁ আপনাকে বড় স্যার ডাকছে। যাও। যান ঘুরে আসেন। হ্যাঁ ভাই। ডাক্তারকে বলুন। বস আমার ডাকছিলেন? আরে ইয়াং ম্যান, এসো এসো, বসো। তোমরা কি যে করো না, কোথায় একটা নায়িকার সাথে ঘনিষ্ঠ হয়ে তার হাড়ির খবর বার করে নিয়ে আসবা, তা না, একবার রায়গা ভাইকে ইন্টারভিউ কমপ্লিট না করে চলে আসলা। কি হয়েছে, ঘটনা কি বলো তো? রেদন ভাই প্লিজ, আপনি আমাকে এইসব জুনিয়র স্টারদের ইন্টারভিউ করতে পাঠাবেন না। ওরা ইম্পসিবল, ওদের সাথে কথাই বলা যায় না। আরে কি কও এইসব? কোনো এক্সক্লুসিভ ইন্টারভিউ হলে তোমারই তো পাঠাই। কোনো অগামগার ইন্টারভিউ করতে তোমারে পাঠাইছি কখনো? কও। আর ওইগুলো তো আমাকে জুনিয়র কন্ট্রিবিউটররাই করে। না রেদন ভাই, একটা আর্টিস্ট সে শিল্প বুঝে না। সে যে শিল্প নিয়ে চর্চা করছে সেটার মানে বোঝে না, জীবনের অর্থ বোঝে না, তাকে আমি কি লিখবো? আরে ভাই, যখন যে আসে তারে নিয়েই তো লিখতে হবে নাকি? চন্দনা আর্ট যাই হোক, এখন টপ লিস্টের একজন, সেটা বুঝতে পারতেছো না কেন? আপনি আমাকে প্লিজ কিছু সিরিয়াস টপিক হলে অ্যাসাইনমেন্টটা দিন, মানে আমরা ভালো কিছু কথা না আমাদের পাঠকের কাছে পৌঁছাই। আরে ভাই, আমরা তো পাঠকের চাহিদা মতোই পাতা সাজাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, এর পরের ইস্যুগুলো আমি সিরিয়াস মুডে দেবো তোমাকে, ঠিক আছে? আর এই কারেন্ট ইস্যুর শেষ ইন্টারভিউটা তোমাকেই করতে হবে। তাহলে করে এসো, পরে আমি দেখছি। কার ইন্টারভিউ? টিভি অভিনেতা অটল মাহমুদের। ভাই আচ্ছা ঠিক আছে, আপনি অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দেন, আমি করে আসবো। বুঝেছি বুঝেছি, শোনো, অ্যাপয়েন্টমেন্ট করাই আছে। তুমি শুধু ওই 10 নম্বর সেক্টরের 4 নম্বর রোডের হট্টগোলের এই হাউসে যাবা। সেখানে অটল মাহমুদের সাথে আমার কথা হয়ে আছে, শুটিংয়ের ফাঁকে তোমাকে 1 ঘন্টা সময় দেবে। কিন্তু তোমাকে যেটা করতে হবে, যেভাবেই হোক ওর হাড়ির খবর বের করে আনতে হবে। শুনেছি ও নাকি একসাথে 3টা নায়িকার সাথে রোমান্স করছে। তবে মনে রেখো, লেখাটা যেন সসি হয়। সসি?
জি আছে সসি হবে। রাশেদ, কাজটা কমপ্লিট করে এসো, তোমার জন্য একটা গুড নিউজ অপেক্ষা করছে। অ্যান্ড আই থিঙ্ক ইউ নো ভেরি ওয়েল আই লাইক ইউ ভেরি মাচ। সব ছেলেপেলে নিয়ে কাজ করি। ভাই 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 কেমন আছেন রশিদ ভাই? কেমন আছেন আপনি? এই তো, আপনি কেমন আছেন? আরে আপনি তো দেশেই থাকেন না। আর বলবেন না, জুয়েল ভাই 26 পর্বের একটা ধারাবাহিক নিয়ে ব্যাংককে ছিলাম। শুটিং শুটিং শুটিং, মহা ব্যস্ত, শপিং টপিং করার কোনো সময় পাইই নেই। আরে তবে আপনার কথাটা মনে ছিল বলেই আপনার জন্য একটা এই ছোট্ট উপহার এনেছি, মোবাইল সেট। এটার কি দরকার ছিল? না না না, আমার কাছে আছে তো, আমার কাছে দুটো ফোন আছে ভাই। এটা প্লিজ আপনি আপনার কাছে রেখে দেন তো প্লিজ। থাকুক না, এটা দিয়েও আমাদেরকে স্মরণ করুন মাঝে মধ্যে। না না ভাই, এই যে আমার এই ফোনটা আমার খুব স্পেশাল একজন কেউ দিয়েছে, সো আমার ফোনটা লাগবে না। ও, তার মানে আমরা আপনার স্পেশাল কেউ নই? আরে আশ্চর্য, আপনি হচ্ছেন লাখো মানুষের আপন, আমাদের আর কি। কি যে বলেন, প্লিজ কিছু মনে করবেন না। দেখেন রশিদ ভাই, কেউ অর্ডার দিয়ে জিনিস পায় না, আর কেউ সেদে দিলেও নেয় না। বাই দ্য ওয়ে, রেদওয়ান ভাইয়ের রুমটা কোন দিকে? ও হ্যাঁ, যতন ভাই হচ্ছে এই যে বের হয়ে আপনি বামে চলে যাবেন, তাহলে হবে। ওকে, থ্যাংক ইউ। কি খবর রাশিদ ভাই, মোবাইলটা নিলেন না? শুনেন, ওনাকে দেখে যতটা সহজ সরল মনে হচ্ছে না, উনি অতটা সহজ সরল না। তাই? হলে মিডিয়াতে এরকম জায়গা কারো থাকে না। আরে ভাই, ওই যুগ আছে নাকি রে ভাই? আর এখন যদি ফোনটা নিতাম, তাহলে সে কি করতো জানেন? ঠিক 7 থেকে 8 দিন পর আমাকে একটা ফোন দিত, দিয়ে বলতো আমার ওনাকে নিয়ে একটা সলো ফিচার করতে হবে। আর এমনভাবে সে কথাটা বলতো, মানে ভাষাটা এমন থাকতো যে আমি তার কাছে ঋণী। তাই নাকি? আর শুনেন, এই এই কথাগুলো বলে গেল না আপনার সামনে, তো বললো এখানে সেম কথাগুলো, সেম ফোনটা নিয়ে সে এখন রেদন ভাই। আরে রোবেল মাই ডিয়ার ব্রাদার, এসো 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 এসো, বসো। কেমন আছেন? এই তো, কি অবস্থা তোমার? আর বলবেন না, জুয়েল ভাইয়ের যে 26 পর্ব ধারাবাহিক নিয়ে ব্যাংককে গেলাম, শুটিং 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 শুটিং, একেবারে সেটা দেখতেই পাচ্ছি স্ক্রিনে। হ্যাঁ রেদন ভাই, আপনি কেমন আছেন? এই তো আছি। তোমার কি অবস্থা? আর বলবেন না, আজ ব্যাংকক, কালকে মালয়েশিয়া, পরশুদিন নেপাল। ও ভালো কথা, শুটিং এর ঝামেলা তেমন মার্কেটিং করতে পারিনি, আপনার জন্য এই মোবাইল সেটটা। কি দরকার ছিল? হ্যাঁ, সেটা তো দারুণ সুন্দর। হ্যাঁ, সমস্যা আছে? একদম আপগ্রেড। যাও, আগামী সংখ্যায় তোমার ভালো একটা কভারেজ আমি করে দিচ্ছি। ও রেদন ভাই, আই লাভ ইউ, আই লাভ ইউ। আসলে আপনি জিনিয়াস রেদন ভাই। না না, ঠিক আছে। আচ্ছা রোবেল, জি মিডিয়া পিকনিকে হ্যাঁ, তোমার সাথে একটা মেয়ে দেখলাম, অনেক সুইট। কে মেয়েটা? রোদেলা। হ্যাঁ, রোদেলা। তো নিয়ে আসো না একদিন অফিসে। আর নিয়ে আসবো কি, আমি এক্ষুনি ফোন দিচ্ছি। না না, এখন না, একটা অবসর সময় বের করে নিয়ে এসো, আড্ডা মারা যাবে। ওকে, আমি মনে হয় আপনাকে খুব বিরক্ত করলাম। আরে না না। ওকে রেদন ভাই। আচ্ছা, হ্যাঁ হ্যালো। না একটু কাজ। কে এসেছে বেশি? কে এসেছে বিদেশ থেকে? কেন ফোনে বলা যাবে না কেন? আরে আমি একটা কাজ করছি, হাতের কাজটা শেষ না করতে বেরোতে পারবো না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ শেষ করে আসছি। হ্যাঁ bye. কে যে আমার ঘড়ির কাটা 1 ঘন্টা পিছিয়ে রাখে সবসময়, আমি কিছু বুঝি না। মানে পুরো 40 মিনিট লেট।
না আসলে যেটা আসলে যেটা হয়েছে না আমার আসলে যেটা হয়েছে কি যে যে একটা মেয়ের জন্য একা একা ওয়েট করাটা কত বিব্রতকর। অন্য ছেলেগুলো গিলে গিলে খায়। উনি উনি না আমার কথাটা তোমাকে বুঝতে হবে, তুমি বোঝার চেষ্টা করো। এই দেশে মেয়েদের প্রেম করার আগে একটা ডিট করে নেওয়া উচিত। ডেটের নির্ধারিত সময় ঠিক 5 মিনিট আগে ছেলেটা আসবে, এসে তারপর মেয়েটাকে ফোন দেবে, তারপর মেয়েটা রওনা দিয়ে আসবে। এই ধরনের কিছু না। না আমার সত্যি কোনো অজুহাত না প্লিজ। রাস্তায় জ্যাম ছিল, এই কাজ ছিল, ওই কাজ ছিল, এর ইন্টারভিউ, ওর ইন্টারভিউ। আজকাল কাউকে বিশ্বাস নেই। যেভাবে জার্নালিস্টদের সাথে নায়িকাদের স্ক্যান্ডাল বের হচ্ছে। বাহ, তাহলে আমাদেরকে দু একটা খবর দাও না, আমরা আমাদের পত্রিকা ছাপি। মজা নিচ্ছ? অবশ্যই। তোমার একটা খবর ছিল, যাও, এখন বলবো না। আরে বলো না, তোমার এই খবরের জন্য তো আমি অফিসের হাতে কাজটা রেখে চলে আসলাম তারা। খবরটা হচ্ছে 14 বছর নির্বাসিত জীবনযাপনের পর নায়িকা সাইমা জামান গতকাল দেশে ফিরেছে। 90 বিখ্যাত নায়িকা সাইমা জামান। জি স্যার, এখন আপনি আমার জন্য খাবার অর্ডার করেন, আমার অনেক খিদে পেয়েছে। এটা কি? এক্সকিউজ মি ভাইয়া, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। ও থ্যাংক ইউ। Thank you. Here's my coffee. Here's a chai and your disposable. ওকে, সে সাইমা জামানের খবর আমি যতটুকু জানি, উনি মানে দেশ ছাড়ার 1 বছর আগে থেকেই সব সাংবাদিকদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেন। সো উনি কি বলবেন যে কেন উনি হঠাৎ এভাবে দেশ ছেড়ে প্রবাসে থেকে গেলেন? পুরো ঘটনা জানি না, তবে বুকে অনেক কষ্ট, অনেক অভিমান নিয়ে সে দেশ ছেড়েছিলেন। না হলে ক্যারিয়ারের 1 নম্বর পজিশনে থাকা জনপ্রিয় নায়িকা তিনি হঠাৎ করে এভাবে কেন দেশ ছেড়ে চলে যাবেন? কারণ তো নিশ্চয়ই আছে। মিডিয়ার উপর ক্ষুব্ধ হয়ে তিনি এরকম সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন আবার দেশে ফিরেছেন। বলো কি? জি স্যার, এরকমই কিছু ঘটেছিল। তবে আপনি চাইলে আপনার সাথে আমি তার দেখা করার একটা ব্যবস্থা করে দিতে পারি। আপনি তার ইন্টারভিউজ নিতে পারেন, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে আমার বন্ধু হিসেবে যেতে হবে, তুমি সাংবাদিক হিসেবে যেতে পারবে না, তিনি অ্যালাউ করবে না। আমি যে কোনো শর্তে তার সাথে দেখা করতে রাজি আছি। আচ্ছা, কিন্তু আমি একটা জিনিস ক্লিয়ার না, সেটা হচ্ছে উনার সাথে তোমার যোগাযোগের সূত্রটা কিভাবে হলো? যোগাযোগের সূত্রটা খুব একটা কঠিন না। তিনি উঠেছেন আমার বোনের বাসায়। আমার বোন তার ছোটবেলার বান্ধবী। যেটা হচ্ছে যে ভেতরে আমাদের মধ্যে যা কথা হবে সেটা যদি আমি আমার মোবাইলে রেকর্ড করি তাহলে কি খুব অনৈতিক কিছু হবে? অবশ্যই। তুমি একজনের পারমিশন ছাড়া কেন তার কথা রেকর্ড করবে? ওফ বাবা, মানে সেলিব্রিটি সাংবাদিকতার আলাদা একটা মন্ত্র আছে, এটা আলাদা সূত্র। সে এখন আর সেলিব্রিটি নন। এই দেশে সে একজন সাধারণ নাগরিক হিসেবে এসেছেন তার দেশ দেখতে একবার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ভালো আছি। আপনার নাস্তা হয়েছে? হ্যাঁ, আমি একাই করে নিয়েছি। আমি নিপাকে ফোন করেছিলাম, ও বলল ওর আসতে দেরি হবে। আর তুমি তো তোমার দুলাভাইকে জানোই, মাঝরাতে আগে উনি কখনই ফিরবেন না। আপু, এটা আমার বন্ধু রাশেদ হাসান। আসসালামু আলাইকুম ভাইয়া। হাই রাশেদ। আপু, আমরা আপনার সাথে আসলে গল্প করতে এসেছি। অবশ্যই,
কেন নয়, আসো বসো। তারপর রূপা, হাউ ইজ গোয়িং এভরিথিং? এটা অ্যাজ ইউজুয়াল ভালো চলছে। তোমার না ইন্টার্নশিপ চলছিল? হ্যাঁ আপু চলছে তো, করছি। গুড। আর রাশেদ, তোমার কি করা হয়? আই এম সরি, তোমাকে আমি তুমি বলে ফেলেছি, কারণ অনেক ছোট হবে তুমি আমার চাইতে। ম্যাডাম একদম ঠিক আছে। ম্যাডাম আমি একটা ফ্যান ম্যাগাজিনের চিফ রিপোর্টার। দ্যাট মিনস তুমি সাংবাদিক? জি। তার মানে তুমি প্রফেশনাল প্রয়োজনে এখানে এসেছো আর এন্টার এক্সেস হিসাবে রূপাকে ব্যবহার করেছো, isn't it? No, madam, actually it's not right. Madam, according to my ethics, if I need your interview, if I need to take your interview, I would have asked it earlier. I would have asked it before. I would have take your appointment first. Then I would have come for my professional conversation. It's not right, ma'am. So, why did you come here? Madam, আসলে আমি মানে আমার উপস্থিতি যদি আপনাকে বিন্দু পরিমাণ বিব্রত করে, আমি সেটার জন্য আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত আর ক্ষমা চাইছি। আপনি চাইলে আমি এই মুহূর্তে চলে যেতে পারি, কিন্তু আসলে ম্যাম আমি কিন্তু আমার পরিচয় গোপন করি। আপনার কাছে সততার সাথে আমি আমার পরিচয় দিয়েছি। আর এখানে যে আমি এসেছি এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত কৌতূহল থেকে আপনাকে দেখার জন্য, আপনার সাথে কথা বলার জন্য। এবং আমি জানি যে আমার দেশের এখনও অনেক অনেক মানুষ আছে, আপনার প্রিয় ভক্তরা আছে, যারা আপনার সেই অভিমান জানতে চাই যে আপনি কেন দেশ ছেড়ে চলে গিয়েছেন। আমি কি তোমার নেম কার্ডটি দেখতে পারি? আপু আমি আপনার জন্য একটা কফি নিয়ে আসি। ও ইয়েস, কফি ঠান্ডা হয়ে গেছে, আনলে ভালোই হয়। আর শুধু আমার জন্য নয়, আমাদের সকলের জন্য আনো। নেম কার্ড। তোমার এডিটরের নাম কি? রেদওয়ান হামিদ। রেদওয়ান হামিদ? জি। I guess I know the name. Yes, I know the name. তো আমার সম্পর্কে জনগণ কি জানতে চায় বলে তোমার ধারণা? ম্যাডাম, আপনি এদেশের একজন জননন্দিত অভিনেত্রী ছিলেন। মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র প্রতিটি মাধ্যমে আপনার পদচারণা ছিল অনেক সফল। আপনি যখন আপনার ক্যারিয়ারের শীর্ষ অবস্থান করছেন, তখন কোনো প্রকার কোনো ঘোষণা ছাড়াই আপনি অভিনয় ছেড়ে দিয়েছেন। অবশ্য মিডিয়ার একটা ছোট্ট অংশ এটা একটা অন্য ধরনের ব্যাখ্যা দিতে চেষ্টাও করেছে, কিন্তু সেই ব্যাখ্যাটা শুনে আপনার ভক্তরা হতাশ হয়েছে। আপনি তার 1 বছরের মধ্যেই আপনার পুরো পরিবার নিয়ে যুক্তরাজ্যে চলে যান, দেশের সবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে। আপনি হয়তো আপনার কর্মস্থান, আপনার সহকর্মী কিংবা কোনো মিডিয়া ব্যক্তিত্বের উপর ক্ষুব্ধ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু আপনি কিন্তু আপনার লাখ কোটি দর্শককে বঞ্চিত করেছেন। তুমি কি সেটা জনগণকে জানাতে চাও? যদি আপনি অনুমতি দেন অবশ্যই জানাতে চাই। ম্যাডাম, আমার আরও কিছু কথা জানার আছে। সেটা হচ্ছে যে যাদের ভালোবাসা শিখতে হয়ে আপনি এত জনপ্রিয় হয়েছেন, তাদের অধিকার আছে জানার যে আপনি কোন ক্ষোভেই দেশ ছেড়ে চলে গেলেন। আপনি আর কারাই বা এই অভিমানের জন্য দায়ী, সেটা আসলে সবাই জানতে চায় না। তুমি দেখছি এক ধরনের প্রস্তুতি নিয়ে এখানে এসেছো। না ম্যাডাম, আমি তো বলছিলাম যে আসলে আমি আমার ব্যক্তিগত কৌতূহল থেকে এখানে এসেছি। হ্যাঁ, কিছু প্রশ্ন ছিল, আমার মাথায় ছিল কিছু প্রশ্ন, কিন্তু সেটা কখনোই কোনো ফর্মাল ইন্টারভিউ হবে না, সেটা আমি জানতাম এবং এখনও আমি জানি। তবে আপনি যদি অনুমতি দেন ম্যাডাম, আমি জি থ্যাংক ইউ,
আপনি যদি অনুমতি দেন ম্যাডাম, আমি আমি আপনার একটা ফর্মাল ইন্টারভিউ করতে চাই। ধরো তোমাকে আমি একটা ফর্মাল ইন্টারভিউ দিলাম, তোমার পত্রিকা কি আমাকে অননিয়ম করবে? না ম্যাডাম, দেবে না। তুমি জানো ইউরোপ আমেরিকাতে সেলিব্রিটিরা যখন ইন্টারভিউ দেয় তখন তাদেরকে একটা সম্মানই দেওয়া হয়। এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বলতে পারো ব্যাপারটা। আর এখানে তোমার পত্রিকা যখন আমাকে কোনো সম্মানই দেবে না, তাহলে আমি ইন্টারভিউ দেব কেন? আর এছাড়া তোমার প্রকাশক তো এটা বিক্রি করে ব্যবসা করবে, তাই নয় কি? একদম ঠিক, ব্যবসার একটা ব্যাপার আছে। তবে ম্যাডাম, আপনি তো ইন্টারভিউ দেবেন আপনার দেশের জন্যে, আপনার লাখো ভক্তদের জন্যে। আর যেই অনিয়মের কথাটা বললেন ম্যাডাম, সেটা হচ্ছে যে একটা মানে এই ধরনের প্রসেসটাই এখন পর্যন্ত, মানে এই কালচারটা, এই সংস্কৃতিটা আমাদের দেশে এখন পর্যন্ত আসলে সেভাবে প্র্যাকটিস হয়ে ওঠেনি। সংস্কৃতি কেন গড়ে ওঠেনি এ ব্যাপারে তোমার কি ধারণা? আসলে ম্যাডাম, এখানে কোনো সেক্টরেই প্রফেশনালিজমটা এখন পর্যন্ত গড়ে ওঠেনি। সত্যি বলতে গেলে যে অনেক আর্টিস্টই আছেন যারা এখন পর্যন্ত জানেন না যে মিডিয়া কমিউনিকেশনস বলেও একটা ব্যাপার আছে। ঠিক তেমনিভাবে একটা পাবলিশার্স যদি একটা লিমিটেড মানে রিডার্সদের জন্য একটা কোয়ালিটি নিউজ করতে চায়, একটা কোয়ালিটি নিউজ পেপার যদি মেনটেন করতে চায়, তারপরও দেখা যায় যে আসলে সেটা আমরা আর্থিক সমস্যার কারণে এখন পর্যন্ত আমরা পেরে উঠতে পারছি না। তুমি যে আমার ইন্টারভিউ নেবে, সেটা আলোচনার পর তুমি কি তোমার স্মৃতি থেকে লিখবে নাকি তোমার কাছে রেকর্ডার আছে? ম্যাডাম, আমার কাছে রেকর্ডার আছে, কিন্তু আসলে আমি ম্যাডাম কোনো ধারাবাহিকতার মাধ্যমে আসলে আমি ইন্টারভিউটা করতে চাই না। আমি চাই আসলে আপনার সাথে আন্তরিকভাবে আড্ডা দিয়ে ইন্টারভিউটা করতে। একজন শিল্পী আর অভিনেতার ভিতরে পার্থক্য কোথায়? খুব মজার একটা কথা আছে জীবনানন্দের, সেটা হচ্ছে সবাই কবি না, কেউ কেউ কবি হয়। তো ওই কথাটা আসলে এক্ষেত্রেও অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রেও আসলে চলে আসে যে সব শিল্পী অভিনেতা অভিনেত্রী না, আবার সেমভাবে সব অভিনেতা অভিনেত্রী শিল্পী। অনেক সুন্দর অ্যান্সার। আমার মনে হচ্ছে তোমার সাথে আমি কথা বলতে পারবো আর তুমি আমাকে বুঝবে। থ্যাংক ইউ। আর কিন্তু এখন এখন এই মুহূর্তে আমি আর কথা বলতে চাইছি না। তুমি কালকে সকালে এসো, কালকে কথা বলবো আমরা। ম্যাডাম, কখন আসবো? সেটা তোমাকে আমি সকালে জানিয়ে দিচ্ছি ফোন করে। তোমার নাম্বার তো এখানে আছে, তাই না? জি ম্যাডাম। হ্যাঁ, আমি সকালে জানিয়ে দিই। জি। কিন্তু কালকে তো সারাদিন আমি ব্যস্ত থাকবো, সন্ধ্যা পর্যন্ত আমার কাজ আছে কালকে। অসুবিধা নেই, ওটা কোনো একবার ম্যানেজ হয়ে যাবে। ম্যাডাম, আপনি যদি অনুমতি দেন তাহলে আজকে আমি উঠতে চাই। শিওর। থ্যাংক ইউ। রূপা, একটা মিনিট প্লিজ। থ্যাংক ইউ ম্যাম। ওকে, বাই বাই। সালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা। জি রেতন ভাই। রাশেদ, এত রাতে ডিস্টার্ব করার জন্য সরি। লিখতেছো মনে হয়? না, অসুবিধা নেই, বলেন না। আমার কাছে একটা নিউজ আছে, একটা না দুইটা গরম নিউজ আছে। তুমি জানো কিছু? কি নিউজ বলেন তো? আরে আমাদের উর্বশী নায়িকা আছে না, ও নাকি কোন ইমিগ্রেন্ট ছেলের সাথে অ্যাপিয়ার করে ভাগছে। শুনছো কিছু? জানো কিছু? না রেতন ভাই, আমি আসলে এই ব্যাপারটা কিছু শুনিনি এখনো। শোনো, একজন পালাইছে আর একজন 14 বছর পর দেশে ফিরছে। না 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 রেতন ভাই, আমি এই ব্যাপারটা কিছু জানি না। তুমি কি একটা নিউজও পাও নাই? জি না। ওহ রাশেদ, সোর্সের দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি। জি না ভাই, আমি জানি না। আর রেতন ভাই, ব্যাপারটা হচ্ছে কি, আসলে
কারো ব্যক্তিগত ভ্রমণ তো কেউ আমাদেরকে বলে কেউ করবে না, তাই না? আরে ব্যক্তিগত ভ্রমণের পিছনেও অনেক সসি গল্প থাকে, ওই গল্পগুলি আমাদের দরকার। জি, অনেক সসি গল্প থাকে, অনেক সসি গল্প। Good. মানুষ তারকাদের গল্প পছন্দ করে, কারণ তারকাদের নিজস্ব কোনো গল্প নাই। এই গল্পের মধ্যে আবার মিথ্যাও থাকে, সেটাও মানুষ বিশ্বাস করে, সুতরাং অসুবিধা নাই। চলো, তুমি উর্বশীর পালায়া যাওয়া আর সাইমা জামানের দেশে ফেরা এইটা একটু ক্রস চেক করো, আর 2টা সসি গল্প তৈরি করো। জি আচ্ছা। হ্যাঁ, ভালো থাকো। জি। সসি আইটেম মানে কি? সসি আইটেম কি? কি সসি আইটেম? কাজই করা দরকার, সসি আইটেম করলেই তো হয়। Assalamu alaikum, madam. ওয়েলকাম সালাম। হ্যাঁ রাশেদ, হাউ আর ইউ? I'm fine, madam. প্লিজ কাম। জি। বাসা সবাই কোথায়? না ম্যাডাম, ওরা সবাই বাইরে গেছে। আর সাইমা আপু? না, উনি অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। একজন শিল্পী আর 10 জনের চাইতে আবেগপ্রবণ এবং সংবেদনশীল হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? যেখানে তার অনুভূতিপ্রবণ, সংবেদনশীল শৈল্পিকভাবে উঠে এসেছে নানান মাধ্যমে, রাইট? জি অবশ্যই ম্যাডাম। তাহলে আমার সেই ব্যক্তিগত অনুভূতি, আত্মসম্মান এবং অহংকার বোধ জায়গাগুলো যদি আঘাতপ্রাপ্ত হয়, আর আমি যদি তখন মানসিকভাবে বাঁচাবার জন্য অন্য কোথাও আশ্রয় নেই, তাহলে আমি কি খুব ভুল করব? আমি কি খুব অন্যায় করব? হোয়াট ইউ থিঙ্ক? কখনো কখনো গুলিয়ে যায় ম্যাডাম, মানে প্রফেশনালিজম আর ব্যক্তিগত ইমোশনগুলোর যখন দ্বন্দ্ব হয় তখন। তবে আমার একান্তই নিজের একটা ভাবনা আছে এখানে, সেটা হচ্ছে যে একজন সত্যিকারের প্রফেশনাল মানুষ তারও কিন্তু আসলে জানা উচিত যে প্রতিবাদের ভাষাটা কি। ইউ রাইট। কিন্তু আমার বেলায় তার সব কিছু হয়েছিল, শুধু জটিল দ্বন্দ্ব নাই, জোরালো প্রতিবাদও হয়েছিল। এক কথায় বলতে পারো আমি ইয়েলো জার্নালিজমের নির্মম শিকার হয়েছিলাম। তুমি জানো, আমাকে দেশ ত্যাগ করার জন্য বাধ্য করেছিল। আমি আমার জায়গার থেকে সর্বোচ্চ প্রতিবাদ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারিনি, ওদের সাথে আমি পেরিয়ে উঠতে পারিনি। আজকে এতদিন পর এখানে এভাবে কথাগুলো বলছি কেন জানো? কারণ তুমি আমার দেশাত্মবোধকে আঘাত করেছিলে, তাই।
ম্যাডাম আসলে আমি সেভাবে মিন করে কোনো কিছু বলিনি। ইটস ওকে। আচ্ছা, তুমি ইয়েলো জার্নালিজম বিশ্বাস করো? জি অবশ্যই, আমাদের দেশে ইয়েলো জার্নালিজম যেভাবে আছে কিছু মনে করবেন না, সেভাবে ইয়েলো স্টারসরাও আছেন, এটাও সত্য। দ্যাটস ট্রু, আমি তোমার সাথে স্বীকার করছি। আচ্ছা, এইসবের কি কোনো সমাধান নেই রাশেদ? আচ্ছা, এবং সমাধান হবে ম্যাডাম। আমি এই ব্যাপারটা নিয়ে খুবই আশাবাদী, খুবই পজিটিভভাবে আমি দেখি। কারণ হচ্ছে আপনি দেখবেন আমাদের মিডিয়া কিন্তু এখন আস্তে আস্তে অনেক পজিটিভ দিকে যাচ্ছে। অনেক প্রফেশনাল লোকজন এখানে জয়েন করছে, অনেক এক্সপার্টরা জয়েন করছে, অনেক সম্মানী ক্ষেত্রেও যদি বলি সেক্ষেত্রেও অনেক প্লাস হচ্ছে, এবং অনেক সুশিক্ষিত লোকরা এই পাশে আসছে। সো এটা পরিবর্তন ঘটবেই ম্যাডাম। তুমি জানো আমি 10 বছর থিয়েটার করে অভিনয় করেছি মাত্র 3টি চরিত্রে। এক ধরনের নিচু মানুষের কারণে কিছু শিল্পী সবসময় আন্ডার এমপ্লয়েড থেকে যাচ্ছে সবসময়। আর আমি যখন টেলিভিশনে কাজ করতাম, টেলিভিশনে প্রাপ্তি আমার অনেক। যখনই কোনো নায়কের সাথে কাজ করে গ্রহণযোগ্য হয়ে উঠেছি, ঠিক তখনই নানান পত্রিকায় আমার নামে স্ক্যান্ডাল ছড়িয়ে যেমন বিপর্যয় করে দিয়েছে আমার পার্সোনাল লাইফ, তেমন অশান্তি করে ফেলেছে আমার কাজের পরিবেশকে। একটু অন্যভাবে একটা কথা বলি ম্যাডাম, কিছু মনে করবেন না। সেটা হচ্ছে যে অনেকেই বলে যে যার যত বেশি জনপ্রিয়তা তার স্ক্যান্ডাল তত বেশি, যার স্ক্যান্ডাল যত বেশি তার জনপ্রিয়তা তত বেশি। সো ওই সময়টা আপনি এটাকে মানে একটা স্পোর্টলি হ্যান্ডেল করতে পারলেন না কেন? তার কারণ হচ্ছে তখনকার সময় সমাজ, মানুষের ভাবনা চিন্তা এত অগ্রসর ছিল না, আর এসব নিয়ে আমরা চিন্তাভাবনাও করতাম না। সত্যি কথা বলতে কি, আমরা কাজ করতাম কাজের আনন্দে। আর তুমি জানো, একসময় একজন বিখ্যাত অভিনেত্রী একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে স্ক্যান্ডাল হচ্ছে একটা চকচকে আপেলের মতো, যা দেখলেই খেতে ইচ্ছে করে, আর তুমি যখনই এটা কামড়িয়ে দিলে দেখলে ওটা প্লাস্টিকের, খাওয়া তো গেলই না, কেমন একটা বিচ্ছিরি স্বাদ মুখে রয়ে যায়। এবার তুমি বলো, এই বিচ্ছিরি স্বাদ নিয়ে তুমি কতদিন কথা বলবে? এই বিচ্ছিরি স্বাদ নিয়ে তুমি কেমন করে কাজ করবে? আর কতদিন তুমি আপন জনের সাথে ঘুরে বেড়াবে বিচ্ছিরি স্বাদ নিয়ে, বলো? ম্যাডাম তখন কি কোনো অ্যাসোসিয়েশন ছিল না যেখানে আপনি আপনার কথাগুলো বলতে পারতেন, আপনি প্রতিবাদ করতে পারতেন, এই পরিবর্তনের কথা বলতে পারতেন? না, তখন এমন কোনো বিশ্বাসযোগ্য কোনো প্রতিষ্ঠান ছিল না যেখানে গিয়ে আমি সবার উদ্দেশ্যে বলতে পারি, আমার কারণ দর্শাতে পারি। আর সেই কারণেই আমি আমার কাজের অবসর নেই। চলো আমরা ওদিকটা যাই। জি প্লিজ। আচ্ছা ম্যাডাম, আমি যদি আরেকবার দেশাত্মবোধ নিয়ে কথা বলি, আপনি কি খুব আহত হবেন? না, বলো কি জানতে চাও? না, এই যে দীর্ঘ 10টি বছর আপনি দেশের মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন, কেন? একজন প্রকৃত শিল্পীর তাহলে দেশাত্মবোধটাই বা কেমন? তার সোশ্যাল কমিটমেন্টের জায়গাটাই বা কেমন? দেশের সাথে যোগাযোগ যে আমি বিচ্ছিন্ন রেখেছি, এই কথাটা ভাবলে কিন্তু ভুল করবে। আমি কিছু আমার প্রিয় লোকদের সাথে যোগাযোগ আমার ঠিকই ছিল। আসলে কি জানো, দেশটা কি তা বোঝা যায় দেশের বাইরে গেলে। আর দেশের বাইরে গিয়ে যে আমি খুব আনন্দে ছিলাম তা কিন্তু ঠিক নয়। আমি তো মনে করি প্রত্যেকের ভিতরে দেশাত্মবোধটা বোঝার জন্যে অন্তত একবার হলেও দেশের বাইরে গিয়ে ঘুরে আসা উচিত। জানো, আমি প্রতিদিন কমপক্ষে হলো 2 বার করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছি যে আমার মৃত্যু যেন বাংলাদেশে হয়, আমার নিজের দেশের মাটিতে হয়। যখনই ছোটোখাটো অসুখ হয়েছে তখন ভেবেছি যে আমি মরে গেলে আমার লাশটা নিজের দেশে পৌঁছাবে। তো আর সোশ্যাল কমিটমেন্টের ব্যাপারে? সেটা একেবারে ব্যক্তিগত বিষয়, এক একজনের বোধ এক এক রকম। বলার সময় অনেকে অনেক কিছু বলে ফেলে, কিন্তু করার সময়
যে কোনো শিল্পী তার প্রতিষ্ঠার আগে তার নিজের এত কিছু অভাব থাকে, সেগুলো পূরণ করতে করতে সে হিমশিম খেয়ে যায়। তাহলে সে সোশ্যাল কমিটমেন্ট পূরণ করবে কখন? দর্শকদের শুধু অটোগ্রাফ দিলেই কি সোশ্যাল কমিটমেন্টের চাহিদা পূরণ হয়ে যায়? না, হয় না। একটা শিল্পী অটোগ্রাফ দেওয়ার সময় তার ভিতরে আত্ম অহংকার বোধ ছাড়া আর কিছু আসে বলে আমি মনে করি না। তোমাকে বলি, আমি ভেবেছিলাম এখানে এসে আমি কিছু করব, কিন্তু এখন মনে হচ্ছে আমি বোধহয় এখানে বেশি দিন থাকতে পারবো না। কেন পারবেন না? তোমার খিদে পায়নি? খাবে না? একটু লেগেছে। তাহলে চলো। জি, সামাজমান এখন দেশে। হ্যাঁ, আমি আপনাকে অ্যাড্রেস পাঠাই। আচ্ছা ম্যাম, আপনি ওখানে সময় কিভাবে কাটাতেন? সময়? জি, সময় কিভাবে? ছোট্ট একটা ব্যবসা শুরু করেছিলাম, ফ্যাশন রিলেটেড। আমি নিজেই করতাম সেটা, নিজেই দেখাশোনা করতাম। পরে আমি দুজন স্টাফকে রেখেছিলাম, আর এছাড়া অবসর সময় বই পড়তাম আর নানান দেশের কঠিন সমস্ত রেসিপি ট্রাই করতাম। আর এসব করে আমি আমার হোম সিকনেস আচ্ছা, আমি গার্ডেন খুব পছন্দ করি, তাই নিজে হাতে আমি গার্ডেনিংটা করতাম। আচ্ছা, আপনি বই পড়তেন? কোন ধরনের বই পড়তেন? সব ধরনের বই আমি পড়তাম, তার ভিতরে সেলিব্রিটিদের বায়োগ্রাফি, আর হাতের কাছে যাই পেতাম তাই পড়তাম। কখনো লিখতে ইচ্ছা হয়নি? হয়েছে। কখনো ভেবেছি আমি আমার নিজের বায়োগ্রাফিটা লিখবো, কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। কেন ম্যাডাম, আপনার লেখা উচিত। সত্যি ম্যাডাম, কারণ হচ্ছে যে যারা নতুন প্রজন্ম আসছে তাদের জন্য এটা খুবই খুবই কাজে লাগবে। Is it? Yes. You should write down this. বেশ, তাহলে আমি চেষ্টা করব। ম্যাডাম, আপনার ফোন? হ্যাঁ, আমার ও আচ্ছা, হ্যাঁ। হ্যালো, ইয়েস, নো সরি, ইটস রং নাম্বার। হ্যালো, আই এম সো সরি, ইটস রং নাম্বার। ম্যাডাম, এক লোকে কি বারবার ফোন দিচ্ছে আমার কিছু? না, বিভিন্ন পত্রিকার থেকে ফোন আসছে। তুমি কোথায় ছিলে রাশেদ? তোমার ফোন অফ কেন? আমি রেদন ভাই যতটা আমার ফোনটা সুইচ অফ করে রেখেছি সারাদিন। ও আচ্ছা, তাই? আরো অজুহাত দাও। তোমাকে গতকাল এখানে আনাই আমার ভুল হয়েছিল। প্লিজ চুপ করবে?
ভালো থেকো রূপা। Rashid, Yes, ma'am. it was a wonderful interview. I ever had it.